সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোকে লোকারণ্য সমাবেশ স্থল, দেশের বিভিন্ন স্থানীয় বিক্ষোভ। শিক্ষা ক্যাডারের মৃত 2 অধ্যাপককে রংপুর কুড়িগ্রামে পদায়ন নিয়ে তোলপাড়। প্রজ্ঞাপনে অসঙ্গতিতে বিস্মিত শিক্ষকরা, তথ্য হালনাগাদ না থাকায় বিভ্রান্তি বলছে মাউসি। মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলা ভুল হিসেবে দেখছি। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবে। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া অংশ যেন ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু, ক্ষুব্ধ যাত্রী সহ স্থানীয়রা। ব্যানার লাগায় দেয় কিন্তু ময়লা লেগে কেউ এখনো কোনো কাজ করে না। এই ময়লার দুর্গেরানে আমাদের শরীরে অনেক সময় এই দুর্গেরানের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। জামালপুর জেলা শহরেই বাসের সাঁকো দিয়ে চলাচল নাওভাঙ্গাবাসীর, ভোগান্তিতে রোগীরা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিডির। আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রায় 4.25 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স। 28 বস্তায় নগদ অর্থসহ রয়েছে স্বর্ণালংকার। গণনার কাজে অংশ নিয়েছেন 4 শতাধিক মানুষ। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সকল কাজে ব্যয় হয়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিল এবং সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হলো মার্চ ফর গাজা কর্মসূচি থেকে। এর আগে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মার্চ ফর গাজার আনুষ্ঠানিকতা। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়। বিকেল 3টায় শুরু হয় মূল সমাবেশ। একই মঞ্চে ছিলেন ইসলামিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা সহ নানা শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন তারা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ছিল এই আয়োজন। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। রাফাকে দুলিশাত করে দেওয়া হচ্ছে সে জায়গার মধ্যে। আজকে এই মুসলমানের পক্ষে, গাজার পক্ষে, মানবতার পক্ষে যে জাতিসংঘ কথা বলতেছে না, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমরা ফিলিস্তিন যেতে চাই, যুদ্ধে সামিল হতে চাই। আমাদের এই জীবনের কোনো প্রয়োজন নাই যেখানে আমার ভাইরা অস্ত্র ঝরে, রক্ত ঝরাতে আমার ভাইরা সেখানে না খেয়ে মরছে। দিনের পর দিন আমার ভাইরা অত্যাচার সহ্য করছে, আমরা আর এগুলো সহ্য করতে পারছি না। আমাদের ইসরায়েলের যেই নিষ্ঠুর বর্বরতা আমাদের ইসরায়েলের গাজাবাসীর উপরে হচ্ছে। সকাল থেকে এই মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন খোঁজ খবর রেখেছেন সহকর্মীরা। আরও একবার যেতে চাই, মার্চ ফর গাজা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। বাড়ির পথে এবারে মানুষরা। সহকর্মী তাজনুর ইসলাম জানাবেন টিএসসির এলাকার বিস্তারিত তথ্য। সবশেষ তাজনুর, কি অবস্থা দেখছেন? লোকে লোকারণ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যান। আপনি বেশ কয়েকবার আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে খবর জানিয়েছেন। এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন সেখানে?
কলি এখন মূলত যারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছিলেন তারা এই যে পথগুলো রয়েছে সেগুলো আসলে বের হতে শুরু করেছেন এবং যে জমায়েতগুলো খণ্ড খণ্ড আকারে দেখা যাচ্ছে সেগুলো আসলে বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারাই মূলত এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে টিসিতে রয়েছে আমি, সেখানে আসলে ছোটো ছোটো মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে ময়দান থেকে বের হচ্ছেন এবং স্লোগানে পুরো এলাকা এখনো মুখরিত। ফিলিস্তিনের পক্ষে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও তাদের স্লোগান অব্যাহত রয়েছে। মূল যে বার্তা সেটি হচ্ছে যে ইসরায়েলের পণ্য বয়কটের যে ঘোষণা এসেছে আজকের এই মার্চ ফর প্যালেস্টাইনের যে ঘোষণাপত্র সেখান থেকে, সেই স্লোগান এই যারা বাইরে এখনো রয়েছেন কিংবা ফিরতি পথে রয়েছেন তাদের মুখেও সেই স্লোগান এখন অব্যাহত রয়েছে। বিশেষ করে টিএসসির সামনের রাজু ভাস্কর্য, তার উপরে আমরা শুরু থেকে দেখেছিলাম যে ফিলিস্তিনের পতাকায় মোড়ানো এবং একই সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে যারা কিনা এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বিশাল রকমের ঢল, সেটি কিন্তু এখনো বেশ রকমের দেখা যাচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অন্যান্য যেই পথগুলো রয়েছে মূল সড়ক সহ সেখানেও কিন্তু এখনো মানুষের ব্যাপক রকমের উপস্থিতি রয়েছে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যারা এসেছিলেন তারা মূলত এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং সবাই আসলে এই বক্তব্যের সঙ্গে অন্ততপক্ষে একমত এবং সবাই আসলে সংহতি প্রকাশ করছে যে গাজায় সাম্প্রতিক সময়ে যেই ন্যাক্কারজনক ঘটনা, যে ইসরায়েলি যে বর্বরতা, সেটির প্রতিবাদ জানাতে আজকে বাংলাদেশের মানুষ যে একাত্মতা দেখিয়েছে, যেই সংহতি প্রকাশ করছে, সেটি আসলে একটা অন্যরকম নজির হয়ে থাকবে। কেননা এরকম রকমের আয়োজন একই ব্যানারের নিচে এসে সবাই যে একসঙ্গে হয়ে একটি বিষয়ের প্রতি সংহতি জানানো, একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন, সেটিকে আবারও জানান দেওয়ার জন্য আজকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে এত মানুষ অংশ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে তাজনুর। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আমাদের সঙ্গে আছেন। ফয়সাল মাহমুদ, একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? মানুষ নিশ্চয়ই বাড়ির পথ ধরছে, যারা আসলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যাবার বেলায় তাদের শেষ কথা কি ছিল? কলি, আমি এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রান্তের যে গেটটি রয়েছে, আমরা ঠিক সেই গেটের সামনে রয়েছি। এখানে আপনি দেখছেন এখনো পর্যন্ত এই আজকের ফিলিস্তিনিদের প্রতি যে সংহতি সমাবেশ, সেই সমাবেশে আগত যে সকল সাধারণ মানুষ রয়েছেন দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু এখনও যাচ্ছেন সমাবেশ স্থল ছেড়ে, এখনও ছোট ছোট দলে দলে তারা কিন্তু তাদের যে গন্তব্যে থেকে এসেছেন তারা কিন্তু সেভাবে যাচ্ছেন। তবে এর পাশাপাশি যদি বলি, এখনও অনেককেই আমরা দেখছি যারা ছোট ছোট খণ্ডে খণ্ডে তারা অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি করে কিংবা তারা নিজেদের উদ্যোগে নানাভাবে এখনও আসছেন। যদিও মূল আনুষ্ঠানিকতা 4টার মধ্যেই শেষ হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত আমরা দেখছি যারা এসেছেন বা যারা উপস্থিত আছেন সকলেই কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। আপনি জানেন যে যেহেতু আজকের যে বিশাল যে আনুষ্ঠানিকতা ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজায় যে বর্বরতা চলছে, ইসরায়েলি বাহিনীদের যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদেই মূলত আজকেই কিন্তু দেশের সকল ধর্ম বর্ণ বলা যায় যে সকলেই কিন্তু সম্মিলিত হয়েছেন সেই প্রতিবাদ, সেই নৃশংস গণহত্যার প্রতিবাদ জানাতে। সকল রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন সকলেই কিন্তু এক হয়েছেন। আমরা এখানে অনেকেই আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ফিলিস্তিনিদের প্রতি যে বর্বরতা চলছে সেই বর্বরতার বন্ধে যাতে সরকারি উদ্যোগী হয়, সরকার যাতে বিষয়টি নিয়ে আরও বেশি সোচ্চার হয়, তারা মূলত সেই বার্তা দিতেই তারা আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এবং বলা যায় যে তারা মূলত শুধুমাত্র যে বাংলাদেশ সরকার তা নয়, তারা পুরো বিশ্ববাসীকে এই ফিলিস্তিনিদের প্রতি যে অন্যায় হচ্ছে সেই অন্যায় বন্ধে তারা সে বার্তা দিতেই মূলত আজকে ঐতিহাসিক এই জমায়েতের আয়োজন করেছেন এবং তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে। ধন্যবাদ আপনাকে ফয়সাল। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। আহলে হাদিসের বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবি জানান। দিনাজপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন জামিয়াতুল মাদ্রাসিনের উদ্যোগে শহরের গোরে শহীদ মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। গাজা এবং রাফায় নির্বিচারে হত্যার নিন্দা জানান তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিলেটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাভাব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। ইতিমধ্যে গিয়েছে, আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে। মানুষকে ক্ষুধার্ত রেখে দেশে সুন্দর রাজনীতির সংস্কৃতি নিয়ে আসার সম্ভাবনা খুবই কম, এমনটাই মনে করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ের মিরগড় ইকো পার্ক জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম এবং মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, রাজনীতি সুষ্ঠু করতে হলে সবার সহযোগিতা খুবই প্রয়োজন, আর যদি মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে তাহলে রাজনীতি করাটাও সহজ এবং সুন্দর হয়। এছাড়া পঞ্চগড়ের উন্নয়নে রাজনৈতিক এবং সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসবে এমনটাও আশা প্রকাশ করেন সার্জিস আলম। মানুষের যদি পরিবর্তন হয় তাহলে আমরা যারা রয়েছি রাজনীতি করতে চাই, আমাদের জন্য রাজনীতি করাটা সহজ হবে। পেটের যে খিদা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 2 মৃত অধ্যাপককে রংপুর এবং কুড়িগ্রামে 2টি সরকারি কলেজে পদায়ন নিয়ে চলছে তোলপাড়। 2 বছরের বেশি সময় আগে মারা যাওয়া অধ্যাপকদের নাম কিভাবে পদায়নের তালিকায় আসলো সেই প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। যদিও মাওসে বলছে তথ্য আপডেট না থাকায় এই বিভ্রান্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক 3টি আদেশে গেল 8 এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 135 জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন ও বদলি করা হয়। তাতে দেখা দিয়েছে নানা অসঙ্গতি। এই আদেশে আব্দুল মোত্তালিবকে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দেখিয়ে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়, অথচ তিনি 2023 সালের 16 ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ থাকাকালীনই মারা যান। প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যেখানে মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলারই একটা মাইল ফলক, ভুল হিসেবে দেখছি। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। সংশোধন যতদূর সম্ভব তত ভালো আমাদের জন্য। আরেকটি আদেশে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে জামাল উদ্দিনকে রাজারহাট মীর ইসমাইল হুসাইন সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনিও মারা গেছেন 2023 সালের 12 এপ্রিল। দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পোস্টিং ফাঁকা রয়েছে, তা আমরা কয়েকদিন আগে অবগত হলাম যে এখানে একজন অধ্যক্ষকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে ইনি মৃত্যুবরণ করেছেন। এখন আমরা চাচ্ছি যে নতুন করে আবার প্রিন্সিপাল স্যার যেন নিয়োগে আসে। গাইবান্ধা সরকারি কলেজ থেকে 2 বছর আগেই বদলি হয়ে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আসাদুল ইসলাম, অথচ নতুন প্রজ্ঞাপনে আবারও সেই গাইবান্ধা সরকারি কলেজ থেকেই ফুলছড়ি ডিগ্রি কলেজে পদায়ন দেখানো হয়েছে। প্রজ্ঞাপনে এমন নানা ধরনের অসঙ্গতিতে ক্ষুব্ধ শিক্ষকরা। যে এই হালনাগাদ করার কাজটি অধিদপ্তরের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাদ করবে এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তর। প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে পরে জানতে পারলাম যে উনি 2 বছর আগে মারা গিয়েছেন। এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য। প্রজ্ঞাপনে স্বাক্ষর করা উপসচিব মাহবুব আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিভাগের দাবি, তথ্য আপডেট না থাকায় এমন বিভ্রান্তি। মন্ত্রণালয়ের নিশ্চয় গোচরীভূত হয়েছে, যে পদগুলো শূন্য আছে মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশাররফ মুন্সি মুসা নামের
এক বাস চালক নিহত হয়েছেন। সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, টার্মিনালের একটি কক্ষে বসেছিলেন মুসা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাথারি কুপিয়ে মুসাকে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত মুসাকে উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এক্সপ্রেসের ড্রাইভার, তিনি অজ্ঞাতনামা কোনো এক ব্যক্তির দ্বারা ছুরিকাঘাত হয়ে মারা গেছেন। তো এই বিষয়ে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেট থেকে দেলওয়ার হোসেন নয়ন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে 1 নম্বর সেক্টরের 8 নম্বর প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আর এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঢাকা থেকে অপহরণের 2 দিন পর সাতক্ষীরা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয় পরীক্ষার্থী আরিফিন কামরুল ইসলামকে। পুলিশ জানিয়েছে, গেল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে তাকে অপহরণ করা হয়। পরে আরিফিনের বাবার কাছে মোবাইলে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মোবাইল ব্যাংকিংয়ে 26,000 টাকা পরিশোধ করে পরিবার। পুলিশ আরও জানিয়েছে, গতরাতে কৌশলে অপহরণকারীদের থেকে পালাতে সক্ষম হয় আরিফিন। প্রায় 4 ঘন্টা হেঁটে এসে পৌঁছায় সাতক্ষীরা শহরে। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেউ একজন ডাক দেওয়ার পরে আমি সাথে একটু তার দিকে তার ফেস ঝাপসা হয়ে যায়, আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে কোন একটা গাড়িতে করে আমাকে নিয়ে একটা জায়গা নিয়ে আসে, জায়গাটা আমি ঠিক চিনি না। বন্ধুর বাসা থেকে বাসায় আসার পথে নিখোঁজ হন। এ বিষয়ে রামপুরা থানা এলাকায় রামপুরা থানাতে একটি জিডি রুজু হয়েছে। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গাউছিয়া পুরোটাই যেন ময়লার ভাগাড়। সংকীর্ণ হয়ে আসছে সড়ক। দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী সহ স্থানীয়রা। ছড়াচ্ছে রোগ জীবাণু। অথচ সড়কের এমন অবস্থাতেও নির্বিকার প্রশাসন। রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকা, 2 মহাসড়কের সংযোগস্থলে বসানো হয়েছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় এভাবে আবর্জনার স্তূপ থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা জানায়, ভুলতা গাউসিয়ার গোলাকান্দাইল ও শাওঘাট এলাকার প্রায় 25টি মার্কেট, কাঁচা বাজার, এমনকি হাসপাতালের বর্জ্যও ফেলা হয় এখানে। আশপাশের 51টি গ্রামের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। এই যে এমপি মন্ত্রীর জন্য দাঁড়ানোর লেগে অস্থির, ব্যানার লাগাই দেয়, কিন্তু ময়লা লেগে কেউ এখনো কোনো কাজ করে না। কারণ সারা বাংলাদেশের পাইকার আসে এবং সারা বাংলাদেশের মাছ আসে। এখন এই ময়লার দুর্গন্ধের কারণে আমাদের দিন দিন পাইকার এবং মাছ কমে যাচ্ছে। কাগজ মাগজ টোকায় এইসব শিশুদের আমরা নিয়ে এই জায়গায় লেখাপড়া শিখাই। এর মধ্যে এই ময়লার কারণে আজকে কতদিন যাবৎ আমার স্কুলটা বন্ধ রয়েছে, কারণ বাচ্চারা আসতে চায় না। ময়লা পচে উৎকট গন্ধ, মশা মাছি আর পোকামাকড়ের উপদ্রব। চারদিকে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এতে আশপাশের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। স্থানীয়রা বলছেন, আবর্জনা সরাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তার কোনোটি ফলপ্রসূ হয়নি। একটা কুকুর মরে, কুকুরটাও এই জায়গায় না ফালায়, একটা ছাগল মরে, সেইটাও না ফালায়। এই ময়লার দুর্গেরানে আমাদের শরীরে অনেক সময় এই দুর্গেরানের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। ময়লা তো বন্ধ করবে, এটা গন্ধ জিনিস না। মানে একটা জায়গা ব্যবস্থা করে দিন আপনারা, ময়লাটা তো ফেলান লাগবে, এলাকাতে ময়লাটা জমা হয় না। এটা আমাদের কেউই দেখাই দেয় না। এখানে আমরা জায়গা পাইছি, সরকারি দেখেন ফেলাইতে আছে। এটা আশপাশে মার্কেটের ময়লা সব এমনি করে। প্রশাসনের দাবি, স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে এখনো পর্যন্ত আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটি গড়ে ওঠেনি। তো মূলত ওই জনদুর্ভোগ লাঘব করার জন্যে আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পরে একটি প্রকল্প নিয়েছি। সেই প্রকল্প দিয়ে আমরা ওই স্পটের কাছাকাছি একটা দূরত্বে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি, সেটা টেন্ডার প্রসেসে আছে। এখানে দায়িত্ব গ্রহণ করার পরে একটি প্রকল্প নিয়েছি। সেই প্রকল্প দিয়ে আমরা ওই স্পটের কাছাকাছি একটা দূরত্বে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি, সেটা টেন্ডার প্রসেসে আছে।
রাজধানী থেকে দেশের পূর্বাঞ্চলীয় 16 জেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ ঢাকা সিলেট মহাসড়ক। গোলাকান্দাইল ফ্লাইওভারের মুখেই বাস স্ট্যান্ড, পাশে ভুলতা গাউসিয়া কাপড়ের আড়ত। অথচ প্রতিদিনই সব ময়লা সংগ্রহ করে এই এলাকায় এনে জড়ো করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোনো ইউনিয়ন বা উপজেলা নয়, খোদ জেলা শহরেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছেন শত শত মানুষ। বলছি জামালপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র শাখা নদীর পাড়ের নাও ভাঙার কথা। এতে ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন সহ স্থানীয় সবাই। জেলা শহরের এই হাল দেখে অবাক হতে পারেন যে কেউ, কারণ প্রথম শ্রেণীর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত ব্যবস্থা এখন এমন। জামালপুর পৌরসভার নাওভাঙা ও পাথালিয়া গ্রামের পশ্চিমে হাসপাতাল সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, আর পূর্বে কয়েকশো পরিবারের বসবাস। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অথচ যাতায়াতের একমাত্র মাধ্যম জরাজীর্ণ বাঁশের সাঁকো। বাচ্চারা বর্ষার সময় এখান দিয়ে যায়, ব্রিজ ভাঙ্গা থাকে, নদী ভরা পানি থাকে, এই বাচ্চাগুলো নিয়ে আমরা স্কুলে যাই ঝুঁকিপূর্ণের মধ্যে। আমরা 25-30 বছর ধরে কষ্টে আছি এই এলাকায়। কয়েকদিন পর পরে কিছু মানুষ হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটা আইতেই পিছলা পরে গেছে, পরে ফায়ার সার্ভিসে সব ফোন দিয়েছে, পরে ফায়ার সার্ভিস লোক আসছে, আইসা পরে লোকটা উঠাইছে। এলাকাবাসীর দাবি, পাকা সেতু নির্মিত হলে স্থানীয়দের পাশাপাশি কমবে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ। মাঝখানে যে কাঠগুলা দেওয়া হয়েছে, ওই কাঠগুলা ফাঁকা হয়ে গেছে, মানে ভাঙে পড়ে গেছে। 15-16 বছর যতগুলা জামালপুর উন্নয়ন হয়েছে, আমাদের এই ব্রিজটাই শুধু হয় না। এখানে ইমার্জেন্সি ওষুধ নিতে আসলে যে সাঁকো পার হইতে অনেকেই ভয় পা, আবার মাঝে মধ্যে আপনার ভাঙ্গা আছে, এই ভাঙ্গাতে উষ্টা খায় পড়েও যা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেতু বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে অনুরোধপত্র দেয়া হবে এলজেডির কাছে, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে প্রায় 2 থেকে 2,500 লোক চলাফেরা করে, কিন্তু পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই বৃষ্টি করে দেওয়া সম্ভব না। তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এলজিডি দপ্তর জানিয়েছে, বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 9 কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন থেকে পিছিয়ে আছে শহর ঘেঁষা এই গ্রামটি। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিল, সেটিও এখন জরাজীর্ণ। এই সাঁকোতে চলাফেরা করে হাসপাতালের রোগীরা সহ সবাই। হরামাশায় ঘটে দুর্ঘটনা। এই জায়গা থেকে উত্তীর্ণ হতে এখন জরুরিভাবে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অসময়ে মেঘনার ভাঙনের কবলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেশ কয়েকটি গ্রাম। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, হুমকিতে নানা স্থাপনাও। মানবেতর জীবন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে এর মধ্যে স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ভাঙাগড়ার নির্মম খেলার সাথে মেঘনা পাড়ের মানুষের পরিচয় চিরায়ত। বর্ষা আসতে এখনও ঢের দেরি। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। মেঘনার করাল গ্রাসে তীরবর্তী অন্তত 10টি গ্রাম। নদীগর্ভে বিলীন বাড়িঘর, ফসলি জমি, দোকানপাট, নিঃস্ব অনেক পরিবার। দিঘিটাও গেছে, এরপরে বাড়ি ঘর আসলো, এইগুলো গেছে গিয়ে এখন যাইতে যাইতে বর্তমানে আমরা সরবার আমরা যখন কই যে যাবো মাথা গুজার মতো আমরা হঠাৎ কইরা দূর পাল্লা বাচ্চা হাচ্চা নিয়ে আসে দরদরি কইরা বাইরই যে গড় গেছে গা গড় গেছে গা। আমাদের এই নদী ভাঙ্গা যে ভাঙ্গাটা, সেটা বৈজ্ঞানিক ভাষা অনেকভাবে বলে, কিন্তু আমরা সেটাকে নিশি বলি। আকাশ ভালো, আপনার বৃষ্টি নাই, বাতাস নাই, কিন্তু হঠাৎ করে ডেবে যাচ্ছে বিভিন্ন এলাকায়। ভাঙন ঝুঁকিতে রয়েছে অন্তত 5,000 মানুষ। ক্ষতির মুখে নানা স্থাপনা। সহায় সম্বল রক্ষায় দ্রুত প্রতিরক্ষা বাঁধ তৈরির দাবি তাদের। বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে, এখন কবে যে বেরি বাদ আসবে এ আশা বসে থাকলে আমাদের দেশটা বাঁচার মতন কোনো দূর দাবি জানাই যে আমাদেরকে অন্তপক্ষে কিছু ডিউবেগ দিয়ে আমাদের এলাকাটা রক্ষা করা। ভাঙন রোধে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি জারি আছে সরেজমিন তদারকি।
ব্রাহ্মণবাড়িয়া নদী মেঘনা নদীর বাম তীরে অবস্থিত। মেঘনা নদীর বাম তীরের 15টা লোকেশন ধরেই আসলে আমাদের একটা বড় প্রকল্প জমা দেওয়া আছে, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। 500 মিটারের এই প্রজেক্টটা, এটা আমি যেটা বলবো আমাদের এক্সেল মহোদয়কে, যে এটা যেন দ্রুত স্থায়ী একটা সমাধানে পৌঁছায়, না হলে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে দেখা গেছে যে একসময় আমাদের এই এলাকাটা বিলীনের পথে চলে যাবে। ভাঙনের কবলে দিন দিন বদলে যাচ্ছে সরাইলের মানচিত্র। এভাবে চললে নদীগর্ভে হারিয়ে যাবে অনেক গ্রাম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রীতি অনুযায়ী 3 মাস পরপর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। তবে এবার দানবাক্স খোলা হয়েছে 4 মাস 11 দিন পর। 28 বস্তায় নগদ অর্থ ছাড়াও স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রা পাওয়া গেছে। টাকা গণনার কাজে অংশ নিয়েছে 4 শতাধিক মানুষ। বরাবরের মতোই দানবাক্স খুলে চক্ষু চড়ক গাছ, এ যেন টাকার পাহাড়। 4 মাস 11 দিন পর একে একে খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দানবাক্স। 28 বস্তা নগদ টাকা সহ মিলেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। পাশাপাশি ছিল রাজনৈতিক সামাজিক বিভিন্ন মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি। মহা আয়োজনে সকাল থেকে শুরু হয় টাকা গণনার কাজ। অংশ নেয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 4 শতাধিক মানুষ। আমার ছেলের জন্য মানত ছিল, এই মানত যেন আল্লাহ পূরণ করে, এজন্য আসছি। ভালো রেজাল্ট করার তৌফিক দান করে, আমি যেন বেশি বেশি পড়তে পারি, এই উসিলায় আমি পাগলা মসজিদে এসেছি। আমার যে মনের বাসনাগুলো আছে সেইগুলো যেন আল্লাহ পূরণ করে, সেই ইচ্ছায় আমার এখানে আসা। সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ সদস্যরা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন, সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। কর্তৃপক্ষ বলছে বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহৃত হবে মসজিদের যাবতীয় ব্যয় সহ অন্যান্য কল্যাণ কাজে। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে তাদের থাকা, খাওয়া, এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে। জনশ্রুতি আছে প্রায় 250 বছর আগে এক সাধকের বাস ছিল নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে। তার দেহাবসানের পরই পাগলা পীরের মসজিদ নামে পরিচিতি পায় স্থানটি। জারিন অর্নি, যমুনা নিউজ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নওগাঁয় বসেছে গ্রামীণ মেলা। ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। আর সেই মেলার খবরই আপনাদের জানাতে চাই দর্শক, সহকর্মী শফিক ছোটনের মাধ্যমে। ছোটন, একটু জানাবেন মেলার আয়োজনে কি কি রয়েছে, যারা আসছেন আসলে মেলা প্রাঙ্গণে তারা কি বলছেন? কলি, মেলার আয়োজনে অনেক কিছু আছে, একেবারে গৃহস্থলী পণ্য থেকে শুরু করে খাবার দাবার এবং বিশেষ করে মিঠাই মিষ্টান্নের দোকানগুলোই সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে। অনেক বড় এলাকা জুড়ে মেলা বসেছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকা এটি ঐতিহ্যের মেলা বলা হচ্ছে। এখানকার লোকজন বলছেন বছরের পর বছর ধরে প্রতি বছর এই চৈত্র সংক্রান্তিতে এই মেলা বসে। আজকে সকাল থেকে মেলা শুরু হয়ে গেছে, একে জমজমাট বলা চলে। আগামীকালও থাকবে এবং পহেলা বৈশাখ বরণ অর্থাৎ নতুন বছর বরণ করার পরেও এই মেলা থাকবে, এমনটি কিন্তু স্থানীয়রা বলছেন। আজকের মেলাতে আমি দেখছি যে আসলে দুপুরের পর থেকে মানুষের ঢল নেমেছে। নানা বয়সের মানুষ মেলায় আসছেন এবং মেলার যে জিনিসপত্রগুলো বিশেষ করে মিঠাই মিষ্টান্ন কিনছেন, এছাড়া গৃহস্থলী পণ্য বা খেলনা, শিশু যারা আসছে তারা খেলনা কিনছে। এরকমই একটা আবহাওয়া আমরা দেখছি, একটি সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ। গ্রামের মাঝখানে এবং মাঠের ঠিক এক পাশে অনেকগুলো বটগাছ, সেই বটগাছের নিচে এই মেলাটা বসেছে এবং একটা উপভোগ্য মেলা, গ্রামীণ মেলা। এখানে গ্রামীণ যে তৈজসপত্র সেগুলো আসলে বেশ নজর কাটছে, মানুষ সেগুলো কিনছেন এবং বিশেষ করে নতুন পোশাক পরে মানুষ এখানে আসছেন এবং এই মেলা উপভোগ করছেন। আগামীকালও মেলা থাকবে, পরের দিনও থাকবে। এই মেলাকে ঘিরে আসলে এই এলাকা বেশ জমজমাট হয়ে উঠেছে এবং একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে এই মেলায়। নানা বয়সের, নানা শ্রেণী পেশার এবং নানা ধর্মবর্ণের মানুষ কিন্তু এখানে আসছেন এই মেলা উপভোগ করতে। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।